আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলীকে আজকের এই বিশ্লেষণধর্মী আলোচনায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত আমরা একটা বিষয়ের বিশ্লেষণ করব, সেটা হচ্ছে এখনকার সবচেয়ে আলোচিত বিষয় ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থা। আমরা জানি গত 22 এপ্রিল কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন এবং এর কর্মীরা ভারতের পর্যটকদের উপর কাশ্মীরি পর্যটকদের উপর হামলা করে এতে 26 জন পর্যটক নিহত হয়। এর ফলে একটা যুদ্ধ অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন কথা হচ্ছে এই যুদ্ধ কতটুকু গড়াবে, এই যুদ্ধে কি পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হবে, এবং পাকিস্তান ভারতকে যে বারবার হুমকি দিচ্ছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের, সত্যি কি পাকিস্তান সেটা করবে কিনা, এর উত্তর বিশ্লেষণের দরকার আছে, অর্থাৎ বিশ্লেষণধর্মী উত্তর। পাকিস্তান বহু কষ্টে অনেক ত্যাগ তিতিক্ষার পর সৃষ্টিকর্তার আশীর্বাদ স্বরূপ ডক্টর খাদির খানের জন্ম হয়েছিল বলেই কেবলমাত্র একটা তৃতীয় বিশ্বের দেশ হিসাবে পাকিস্তান পারমাণবিক শক্তির অধিকারী হইতে পেরেছে। যা হোক, 1998 সালে পাকিস্তান পারমাণবিক শক্তির অধিকারী হয়। এতে প্রায় 27 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাকিস্তান কি ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। এর সহজ উত্তর হচ্ছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে না। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র হচ্ছে ভারতকে ভয় দেখানো এবং প্রতিরক্ষামূলক। আমরা যদি সহজে বলতে পারি, পাকিস্তানের পারমাণবিক ওয়ারহেডগুলো শুধু শোকেসে রাখার মতো, শোপিসের মতো, এছাড়া আর কোনো কাজের নয়। এখন প্রশ্ন আসতে পারে, কেন কেন তাহলে পাকিস্তান কেন পারমাণবিক অস্ত্র তৈরি করলো? আমাদের প্রশ্ন হচ্ছে, পারমাণবিক অস্ত্র আছে ঠিকই, কিন্তু পাকিস্তান ব্যবহার করার যোগ্যতা ক্ষমতা রাখে না। এর অনেক কারণ। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে পাকিস্তান একটা তৃতীয় বিশ্বের অর্থনৈতিক দেশ এবং 2023 সালে প্রায় অর্থনৈতিকভাবে দেউলিয়া হতে চলছিল শ্রীলঙ্কার মতো। শ্রীলঙ্কার যেভাবে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছিল, 2023 সালে পাকিস্তানের সেই অবস্থায় উপনীত হয়েছিল। পাকিস্তানের অর্থনীতি মূলত ঋণের উপর নির্ভরশীল, চরম দুর্দশাগ্রস্ত অর্থনীতি। পাকিস্তান IMF, ওয়ার্ল্ড ব্যাংক, চীন, সৌদি আরব, আরব আমিরাত, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সাহায্যের উপর, আর্থিক ঋণের উপর নির্ভরশীল। এমত অবস্থায় পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে তার দেশে সব ঋণ বন্ধ হয়ে যাবে, উল্টা তার উপর স্যাংশন হবে। ঋণ তো পাবেই না, স্যাংশন হবে। এতে করে দেশ দেউলিয়া হয়ে যাবে এবং পাকিস্তানে সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে। এতে করে বেলুচ এবং এই যে TTP, এরা TTP যে সাপোর্ট করছে আফগানিস্তানে থেকে, যারা ওয়াজিরিস্তানে স্বাধীনতা চায়, এইসব সন্ত্রাসী বা স্বাধীনতাকামী গোষ্ঠী যাই বলে না কেন, এই দুর্বলতায় এরা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং পাকিস্তানকে প্রায় আবার 1971 সালে পাকিস্তান যেভাবে বাংলাদেশকে হারিয়েছিল, যদি পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, এর পরিণতি স্বরূপ যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এতে করে আবার পাকিস্তান ভাঙ্গনের দিকে চলে যাবে। বিশেষ করে বেলুচিস্তান এর স্বাধীনতাকামী মানুষ অত্যন্ত শক্তিশালী, মুজাহিদ যাই হোক, আবার যারা ওয়াজিরিস্তানে স্বাধীনতা চায় তারাও অনেক শক্তিশালী। এখন পাকিস্তান কি নিজের অভ্যন্তরীণ চাপ সামালবে, নাকি বাইরে ভারতকে এই ট্যাকেল দেবে? তাহলে বোঝা যাচ্ছে পাকিস্তান আসলে তার পারমাণবিক অস্ত্র দিয়ে হুমকি দুমকি দিচ্ছে।
এছাড়া পারমাণবিক অস্ত্রের ব্যবহারে যদি কেউ করে সে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে, পশ্চিমা বিশ্ব, জাতিসংঘ, অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কঠোর নিষেধাজ্ঞার পড়বে। পাকিস্তান এমনিতেই তো FATF এর নজরদারিতে আছে, পারমাণবিক ব্যবহার করলে আরো ভয়াবহ হবে। তারপরে সবচেয়ে বড় যে কথাটা হলো, পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, কারণ হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী ভারতও একটা পারমাণবিক শক্তির অধিকারী দেশ এবং তার চেয়ে বলতে গেলে আধুনিক এবং বেশি ওয়ারহেডের মালিক। সেক্ষেত্রে পাকিস্তান যদি এই ভুলটা করে, ততক্ষণাৎ ভারত আক্রমণ করে ফেলবে। এর পরিণতি শুধু ধ্বংস আর ধ্বংস, পাকিস্তানও ধ্বংস, ভারত ধ্বংস। এটা তার রাজনীতিবিদ এবং সামরিক বিশেষজ্ঞরা বারো করে জানে। এছাড়া আমরা আবার বলতে পারি, পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্র, এটা ট্রিগার বা ক্ষমতা পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি বা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যেটি আমরা বলা হয় NCA, এটা সম্পূর্ণ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত। এখানে আসলে বেসামরিক প্রশাসন, রাজনীতিবিদরা তেমন একটা সিদ্ধান্ত নিতে পারে না। এজন্য বিশ্লেষকরা বলে পাকিস্তানের অস্ত্রের মানে পারমাণবিক অস্ত্রের বাটন বা ট্রিগার তার হাতে নাই। সে শুধু অপারেটর ও না, সে একটা তার অস্ত্রটা শোপিসে রাখানো, শোকেসে রাখানো শোপিসের মতো আমরা বলতে পারি। কারণ তার অপারেটর আছে, কিন্তু চালনা করার ক্ষমতা এবং ট্রিগার বা বাটনে টিপ দেওয়ার ক্ষমতা আসলে পাকিস্তানের কাছে নাই, সেটা পশ্চিমা বিশ্বের নিয়ন্ত্রণ করে পরোক্ষভাবে। আর যেটা অভ্যন্তরীণ অস্থিরতা বলছিলাম এবং সামরিক আধিপত্য, পাকিস্তানে যেহেতু প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো একে অন্যের মারাত্মক প্রতিদ্বন্দ্বী, হামলা জামলা একে অন্যের উপর হামলা এই অস্থিরতা বিরাজ করতেছে। আবার সেনাবাহিনীর মধ্যে এই এলিট শ্রেণী সহ এই পাঞ্জাব সিন্ধি বিভিন্নভাবে বিভক্ত। এমত অবস্থায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি পাকিস্তান সেনাবাহিনী নিবে না। তাহলে কথা হচ্ছে, আমরা বুঝতে পারলাম আসলে পাকিস্তান পারমাণবিক যুদ্ধে কোনো ক্রমে জড়াবে না। তার যদি আমরা সামারাইজ করতে চাই, তাহলে যে যে কারণগুলো দাঁড়ায়, পাকিস্তান তার অর্থনৈতিক দুর্বলতায় সে সব তার বন্ধু দেশকে হারাবে, আন্তর্জাতিক নির্ভরশীলতার জন্য কাউকে পাবে না বন্ধুরূপে, কূটনৈতিক চাপ বাড়বে, ভারত পাল্টা আক্রমণ হবে, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা এবং সব কিছু মিলে পাকিস্তান ভাঙ্গনের মুখে পড়বে। তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আসলে সক্ষমতা, অস্ত্র আছে, কিন্তু ব্যবহার করার শক্তি, ক্ষমতা এবং সাহস পাকিস্তানের নাই, শুধু হুমকির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাহলে প্রশ্ন হচ্ছে এখন, তাহলে ভারত পাকিস্তানের মধ্যে কি যুদ্ধ হবে না, নাকি সবকিছু থেমে যাবে? না, ভারত পাকিস্তানের মধ্যে আমরা বলতে পারি এই প্রথাগত যুদ্ধ, যেটা আধুনিক যুদ্ধ না, প্রথাগত যুদ্ধ, যেমন আমরা বলতে পারি ওরা হয়তো এই যে 2019 এবং 2016 এর মতো সার্জিক্যাল স্ট্রাইকে যেতে পারে। এক দেশ আরেক দেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার উপর এরা আক্রমণ করতে পারে, এক দেশ আরেক দেশকে, যেটা হয়েছিল 2016 এবং 19-এ। তারপরে বর্ডার ক্ল্যাশ, মানে সীমান্ত এলাকায় অনেক আক্রমণ হবে, এক দেশ আরেক দেশে আক্রমণ করবে, সৈন্য মারা যাবে, সাধারণ মানুষ মারা যাবে। এটা আমরা বলতে পারি, যেটা কনভেনশনাল ওয়ার আমরা বলতে পারি, কিন্তু ওই রকম পারমাণবিক যুদ্ধ হবে না। তারপরে আর কি হতে পারে, একটা সূত্র জানা গেছে, ভারত ইসরায়েল যেভাবে হঠাৎ আক্রমণ করে আরব 6 দিনের যুদ্ধে আরবের কাছ থেকে, আরব রাষ্ট্রগুলোর কাছ থেকে ভূমি দখল করে নিয়েছিল, সেরকম ভাবে কাশ্মীরের, আজাদ কাশ্মীর দখলের একটা চিন্তা ভাবনা ওরা করতেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সীমান্তে মারাত্মক সংঘর্ষ হবে, লাইন অফ কন্ট্রোল নিয়ে, কন্ট্রোলের কাছাকাছি এরিয়াতে। তারপরে একে অপরের উপর সার্জিক্যাল স্ট্রাইক, এবং যেটা আমরা বলতে পারি 2019 সালে বালাকোট এয়ার স্ট্রাইক
ভারত পাকিস্তানের উপর করেছিল, এমন একটা হবে। এছাড়া আরেকটা হইতে পারে আহ, ভারত পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী, আমরা যেটা বলতে পারি তেহরিকি পাকিস্তান, তারপরে টিটিপি, এছাড়া বেলুচ বিদ্রোহীদের অস্ত্রশস্ত্র দিয়ে এই সুযোগে তাদেরকে বেশি অস্ত্রশস্ত্র পাঠাতে পারে। এতে করে ওই বিদ্রোহী গোষ্ঠী পাকিস্তানের সেনাবাহিনীর উপর আক্রমণ আরও জোরদার করবে। এটা একটা হতে পারে। আবার একটা হতে পারে সাইবার যুদ্ধ। এই ভারত এবং পাকিস্তান একে অপরের উপর কি করতে পারে, বিদ্যুৎ, পানি, যোগাযোগ, ব্যাংকিং, এই যে অবকাঠামো আছে, এই অবকাঠামোর উপর সাইবার আক্রমণ করে এগুলোকে বিকল করে দিতে পারে। আবার এক দেশ আর এক দেশের বিরুদ্ধে মানে মিথ্যা প্রপাগান্ডা, এই মিথ্যা বিভ্রান্তি তৈরি করতে পারে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তারপরে আমরা আরও বলতে পারি যে যেটা বলেছিলাম, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়ে গেছে। আমরা তো এয়ার নিয়ে কথা বলেছি, এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক, তারপরে বর্ডার ক্লাস, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ রয়ে গেছে আরব সাগর। আরব সাগর কিন্তু ভারত এবং পাকিস্তান তারা শেয়ার করে। এখানে এই সাগরে একটা যুদ্ধ হবে। সাগরে এই ভারত এবং পাকিস্তান উভয় সাবমেরিন আছে। এরা একে অপর প্রতি হয়তো মিজাইল টিজাইল একে অপরের মানে সাবমেরিনের উপর বা যুদ্ধ জাহাজের উপর টর্পেডো বা বিভিন্ন ধরনের স্ট্রাইক করবে, যেটা হুতি স্টাইলে হয়। ওরা চেষ্টা করবে একে অপরের জাহাজগুলোকে ধ্বংস করে দেয়া, এতটুকু গড়াইতে পারে। এরপরে কি হবে, এরপরে আন্তর্জাতিক বিশ্ব 15 দিন বা 1 মাস বড় জোর যুদ্ধ চললো, এত যাবে না, আমরা 15 দিন বা 1 সপ্তাহ 10 দিন ধরতে পারি। এরপরে আন্তর্জাতিক বিশ্ব অবশ্যই এই আগে আসবে এবং মধ্যস্থতাকারী হিসাবে হস্তক্ষেপ করবে এবং তাদের মধ্যে একটা চুক্তি, একটা এগ্রিমেন্টে পৌঁছবে এবং তারা সিজফায়ার, যুদ্ধবিরতিতে যাইতে পারে। তাহলে আশা করি শ্রোতা এবং দর্শকরা আমরা যে আলোচনার সিদ্ধান্তে পৌঁছেছি সেটা হচ্ছে যে আসলে পাকিস্তান পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া সত্ত্বেও এই যে উত্তেজনা সৃষ্টি হয়েছে কাশ্মীর নিয়ে বর্তমানে, এখানে যত হুমকি দমকি পাকিস্তান দেখ না কেন, এরা কোনোদিন ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। তবে কনভেনশনাল ওয়ার যেটা আমরা আলাপ করলাম, এই সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, তারপরে বর্ডার ক্লাস, তারপরে এই নেভাল ওয়ার, এগুলো হবে, এগুলো হতে পারে। এবং যেটা সবচেয়ে আলোচনা সৃষ্টি করতেছে সেটা হচ্ছে যে ভারত পরিকল্পনা করছে আজাদ কাশ্মীরকে দখল করে নেওয়ার। একসঙ্গে এরা 5 লক্ষ, এমনি 8 লক্ষ সেনা বর্তমানে কাশ্মীরে আছে, 5 লক্ষ সেনা, 3 লক্ষ সেনা দিয়ে তারা একবার হামলা করে, এটা ইসরায়েলকে ফলো করে। ইসরায়েল যেভাবে আরব রাষ্ট্রকে গুলো দখল করে নিয়েছিল, 3 লক্ষ 5 লক্ষ সেনা দিয়ে ভারত আজাদ কাশ্মীরকে দখল করে একটা প্ল্যান করতেছে তাদের টেরিটরি বাড়ানোর জন্য, যেটা বহুদিন যাবৎ তারা একে অপরের হুমকি দিয়ে আসছিল। সেটাই হয়তো বাস্তবিক হতে যাচ্ছে, কিন্তু সেটা বেশি দিন রাখতে পারবে না। পাকিস্তান এই ভারত দখল করে আজাদ কাশ্মীরকে বেশি টেরিটরি বা ল্যান্ড এরিয়া দখল করতে পারবে না, এবং দখল করলেও বেশি দিন রাখতে পারবে না। তাহলে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা কনক্লুশনে পৌঁছে গেছি। তাহলে আজকের মতো শেষ করতেছি। আশা করি আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।